মতাদর্শ এটা তুমি ক্লাসরুমে প্রচার করবে না। ক্লাসরুমে তুমি প্রচার করবে যে তোমার যে যে লেসন, যেটা যে বইতে যে লেসন, যে লেসন সেটা সেই লেসন তুমি দিবে। সেটা সেটা গ্রহণ করবে কি করবে না সেটা ছাত্রের উপর, ছাত্ররা দেখবে। আমরা কি সেই জায়গায় আসছি? কোথায় চলে গেছে? ক্লাসে যাইয়া ওই যে বলছি আমাদের বন্ধু ওই যে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি ইত্যাদি ইত্যাদি ক্লাসরুমে গিয়া প্রত্যেক ক্লাসে আমি শুনছি যে গত 16 বছর এই যাইয়া ক্লাসে যাইয়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হ্যাঁ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটা যদি সেই বিষয় হয়, সেই পড়ানোর বিষয় হয়, তাহলে তুমি বলতে পারো। তা নাহলে তোমার কি দরকার? তুমি ওখানে শুধু কি তাই? এই যে আপনার এই যে খুনি, এই যে স্বৈরাচার, এই যে লুটেরা, এই যে দেখেন কত হাজার কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা আপনার পাচার করেছে, তার গুণগান করেছে ক্লাসরুমে গিয়ে। এরা হলো আপনার ওই দলের মধ্যে আরো উপযুক্ত লোক ছিল, তাদেরকে না দিয়া যে সবচেয়ে চাটুকারিতা করতে পেরেছে, যে সবচেয়ে পদলেহন করতে পেরেছে, তাকে উপাচার্য বানিয়েছে। এই উপাচার্য আমাদের নিয়ম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে আছে যে আপনি সরকার দিলে পরে আপনাকে নির্বাচন করতে হবে, সিলেক্ট নির্বাচন করে, প্যানেল নির্বাচন করে, তারপরে আপনাকে প্যানেল পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে, সেখান থেকে একজনকে দিবে। আমরা সবাই, আমি 24 নম্বর ভাইস চ্যান্সেলর ছিলাম, 25 নম্বর ছিল প্রফেসর ফায়েজ, হ্যাঁ, আমরা এই 25 জনই কিন্তু আমরা এটা করেছি। এর মধ্যে আওয়ামীপন্থীও ছিল, আমরা সবাই কিন্তু নির্বাচন করেছি। নির্বাচন করার পরে রাষ্ট্রপতি আমাদেরকে চ্যান্সেলর আবার নিয়োগ দিয়েছে। এই 26 নম্বর হলো এই লোক যার কথা বলছি, সে 8 বছর ছিল, প্রথম 4 বছর সে কোনো নির্বাচনই দেয় নাই, তার 20 বছর এই জন্য তার 20 বছর পানিশমেন্ট হইতে পারে, 20 বছর জেল হইতে পারে। দেখেন কি সাংঘাতিক যে এই ঢাকা ইউনিভার্সিটি 73-এর যে আইন, এই আইনের কি লঙ্ঘন, এটা বুলুণ্ঠিত করেছে সে, অথচ তার কোনো শাস্তি নেই। শাস্তি অবশ্য এসেছে আমরা শুনলাম ওই যে ঢাকা ক্লাবে রমজানের সময় ওখানে এমন খাওয়া খেয়েছে, তারপরে ঘুরে পড়ে আপনার মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু। যে কোনো মৃত্যু খুব দুঃখজনক, তার মৃত্যু হয়েছে এইভাবে, কিন্তু তার মৃত্যু হওয়ার আগে তার শাস্তি হওয়া উচিত ছিল, সেটা হলো না আর কি, সে বেঁচে গেল। এই ধরনের হাজার হাজার উদাহরণ আমি দিতে পারি, কিন্তু যেখানে আপনি এত কথা বলছেন কিন্তু এটা কানে প্রবেশ করে না। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চিনি, আমি মনে করি তার কানে যদি এটা প্রবেশ করে যে এই প্রতিবাদ হচ্ছে, এই জাতি চায়, এই জাতি তার মেরুদণ্ড যেন শক্ত করে দাঁড়াতে চায়, এই জাতি শিক্ষিত, এই যে নার্সিং, এই যে বিরাট কাজ করছেন এই যে আমাদের প্রফেসর আনিসুর রহমান ফরাজি, এই যে আমি বলছি যে আমি নার্স, আমি যখন বাহরাইনের রাষ্ট্রদূত ছিলাম, আমি গেলে পরে সেখানে কেরালার নার্স, সেখানে আপনার ওই ফিলিপাইনের নার্স, সেখানে আমাদের দেশে কোনো নার্স নাই। এবং আমাদের দেশে যে কি সম্ভাবনা আপনার একটা আপনি যদি প্রত্যেক ইউনিভার্সিটির সাথে একটা নার্সিং কলেজ খুলে দেন, হ্যাঁ, তাহলে কত নার্স আমরা প্রডিউস করতে পারি এবং কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা তো এই জাতি, আমরা যদি প্রকৃত শিক্ষা দিতে পারি, শিক্ষানীতি করতে পারি এবং সেই অনুযায়ী যদি শিক্ষা দিতে পারি, আমাদের দেশের চেহারাই পাল্টে যাবে। এই যে আপনি বলেন ফ্যামিলি প্ল্যানিংয়ে টাকা খরচ করেন, এখানে করেন সেখানে করেন, কিচ্ছু দরকার নেই। আপনি জনগোষ্ঠীকে শিক্ষিত করেন, এই জনগোষ্ঠীকে শিক্ষিত করেন, আপনার সমস্যা এমনিতে সমাধান হয়ে যাবে। তো তাই বলছি যে আপনি স্থায়ী শিক্ষা কমিটি যদি নাও করেন, স্থায়ী কমিটি করলে আপনি অস্থায়ী আপনি হয়তো করলেন না। আমরা ডিমান্ড করি, আমরা চাই স্থায়ী শিক্ষা কমিশন করেন, যদি না করেন অস্থায়ী শিক্ষা কমিশন করেন, সেটা করলেন না। তারপরে কি আপনার শ্বেতপত্র প্রকাশ করেন যে দুর্নীতি এবং এই লুটপাটের বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার কয়েক কোটি টাকার বাজেট কি সব লুটপাট করে খেয়ে দিচ্ছে সব। এই প্রজেক্টের নামে আপনার মুক্তিযুদ্ধের প্রজেক্ট, আর এই মুক্তিযুদ্ধের প্রজেক্ট, মুক্তিযুদ্ধ তো আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের অস্তিত্বের অংশ। আপনি কিসের মুক্তিযুদ্ধ প্রজেক্ট করে আপনার 5 কোটি টাকা খরচ, 10 কোটি টাকা খরচ করছেন? এইভাবে শেষ করে দিয়েছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। আমি একটা অনুষ্ঠানে 2014